আসসালামু আলাইকুম। ব্রেইন কনভারসেশন স্বাগতম। আমার নাম জ্যোতির রহমান। আমি আজকে কথা বলছি দুজন ইয়াং প্রফেশনালস, সাইদ আব্দুল্লাহ ঢাকা ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি আইনে পাশ করে গ্র্যাজুয়েট, ল গ্র্যাজুয়েট, অ্যান্ড সাদিক মাহবুব ইকোনমিক্স গ্র্যাজুয়েট। আমি এনাদের সাথে কথা বলবো নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0। এই নতুন বাংলাদেশে যখন যে ট্রান্সফরমেশনটা এখন হচ্ছে, দিস ইজ কোইনসাইডিং উইথ দেয়ার পার্সোনাল ট্রান্সফরমেশন। এনারা পড়াশোনা শেষ করেছেন, পড়াশোনা শেষ করে প্রফেশনাল ওয়ার্কিং লাইফ শুরু করতে চাচ্ছেন, করছেন। আমাদের নতুন বাংলাদেশের যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এনাদের জেনারেশন, দি সো কল্ড জেন জি, এই জেনারেশনের হাত ধরেই দেশের ট্রান্সফরমেশনটা হচ্ছে। সো আমি তাদের কাছে জানতে চাইব যে এই ট্রান্সফরমেশনটা হাউ ইজ দিস কোইনসাইডিং উইথ দেয়ার পার্সোনাল ট্রান্সফরমেশন, তাদের রিফ্লেকশন জানতে চাইব। পার্টিকুলারলি আমি যদি এইভাবে জিনিসটা ফ্রেম করি যে এই জানুয়ারি 2025 ভার্সেস জানুয়ারি 2024, জানুয়ারি 2024-এ যখন আমাদের দেশে থার্ড কনজিকিউটিভ ওয়ান সাইডেড ইলেকশন হয়ে গেল, ইলেকশনটা হয়ে গেল, হওয়ার পরে আমরা মনে হচ্ছিল আমরা যদি এই জানুয়ারি 2024-এর জানুয়ারির কথা চিন্তা করে দেখি, মনে করে দেখি, আমাদের মতো যারা আগের জেনারেশনের বা আর কি, তাদের অনেকের কাছে আসলে দিস ওয়াজ এ ভেরি হোপলেস টাইম। ইট ওয়াজ এ টাইম অফ ডিসপেয়ার, ইট ওয়াজ এ টাইম অফ ফ্রাস্ট্রেশন। সো আমি আমাদের কথা বলবো না, আমি তাদের কাছে জানতে চাইবো যে সেই সময় তাদের যে ইয়েটা ছিল আর কি, তাদের সেন্স অফ বাংলাদেশ সেই সময় ভার্সাস সেন্স অফ বাংলাদেশ আজকে, রিলেটিং দ্যাট টু তাদের পার্সোনাল ট্রান্সফরমেশন। আমি তাদের কাছে রিফ্লেকশন শুনতে চাইবো। সো প্রথমে সাইদ, তারপর সাদিক। পার্টিকুলারলি যে মুহূর্তে কথা বলছি, এক্স্যাক্টলি 1 বছর আগে যদি চলে যাই, ওই টাইমে ঢাকার যে আবহ যেটা ছিল, তরুণরা অনেক বেশি হতাশ। রাজনীতিবিদরা হঠাৎ করেই মনে হলো যে রাজনীতি বাদ দিয়ে অন্য সব ব্যাপারে কথা বলার চেষ্টা করছে। এমনকি ঢাকার সিভিল সোসাইটি হিসেবে যারা মানে প্রমিনেন্ট ছিল, সিভিল সোসাইটি মানে ডেফিনেটলি আমি ওই স্বৈরাচারের তোষামোদি যারা করতো তাদেরকে বোঝাচ্ছি না, যারা ইনফ্যাক্ট ওভার দ্য ইয়ার্স অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিল ডেমোক্রেসির জন্য, তাদের ভেতরেও কিন্তু একটা স্থবিরতা চলে আসলো। এবং আমার মনে পড়ে 7 জানুয়ারি ইলেকশন যখন হলো, 4 সাইডে সবার ভেতরে প্রচন্ড হতাশা, কারণ সবার ভেতরে একটা এক্সপেকটেশন ছিল হয়তোবা ওয়েস্ট থেকে কোনো না কোনো স্যাংশনের মতো কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ঘটে নাই। তো এইটা দেখার পরে মানুষের ভেতর প্রচন্ড হতাশা ছিল। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী ছিলাম একটা কারণে, কারণ আমি জানতাম ডেমোক্রেসির পথের সংগ্রামটা সবসময়ই অনেক বেশি কষ্টকর হয়, এটা কেউ একজন করে দিয়ে যাবে, এটা কখনো হয় না। আমি 8 তারিখে, মনে পড়ে 7 তারিখে ইলেকশনটা হয়ে গেল, 8 তারিখে একটি স্ট্যাটাস দিয়েছিলাম, বিশাল বড় একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে সবাই অনেক বেশি হতাশ, কিন্তু আমার মনে হয় যে আমাদের জার্নিটা থেমে যাওয়া উচিত না, কারণ আমি ইলেকশনের আগেও খুবই লম্বা একটা অ্যাক্টিভিজমের ভেতরে ছিলাম। সো সবাই তখন ওইখানে মক করছিল যে আরো 5 বছর অপেক্ষা করতে হবে, আর এটা দিয়ে চিন্তা ভাবনা করে লাভ নাই। কিন্তু আমার কাছে যেটা মনে হতো, ইনফ্যাক্ট আমি এখনো বিশ্বাস করি, তৃতীয় বিশ্বের দেশগুলোর রাজনীতি ডিপেন্ড করে তার অর্থনীতির উপরে। কেউ ডিসঅ্যাগ্রি করতেই পারে, ইভেন আপনিও ইকোনমিক্সের লোক, সাদিকও আছে ইকোনমিক্সের লোক, ডিসঅ্যাগ্রি করতেই পারেন। কারণ আমি মনে করি এই এলাকার রাজনীতি রোটেট করে, মানুষ অনেক কিছু বুঝে না, মানুষ শুধু বুঝে যে বাজারে গেলে কত দাম দিয়ে কি কিনতে হচ্ছে এবং দেশের দ্রব্যমূল্যের যে ব্যাপারটা, মানে আলটিমেটলি ইকোনমিকে কেন্দ্র করেই সবকিছু ঘুরে। শেখ হাসিনার ইকোনমির অবস্থা যাই ছিল, ফুলিয়ে ফাঁপিয়ে যাই বলুক না কেন, তার ওই স্ট্যাটাসকো মেইনটেইন করে যদি চলতো, 2026 সালের ভেতরে বাংলাদেশে আরো একটা গণ অভ্যুত্থান হতে পারতো, সেটা সম্ভবত শ্রীলঙ্কার মতো ওই ধরনের মানে ভিক্ষার থালি হাতে নিয়ে দৌড়াতে হচ্ছে, এই টাইপের একটা অবস্থায় যেতে পারতো। এই জন্য আমার কাছে মনে হয়েছিল যে না, আমাদের স্ট্রাগলটাকে জারি রাখাটা উচিত। কিন্তু 4 সাইডে যখন আমরা তাকাতাম, আমি বিশ্ববিদ্যালয় থেকে বের হই তারও 1 বছর আগে, 2022 সালের শেষের দিকে বের হই, তার মানে 2023-এর শুরু থেকে। তো প্রফেশনাল লাইফেও যেটা হতো, বাংলাদেশে প্রফেশনাল লাইফের একটা দারুণ একটা সূত্র ছিল, কোনো না কোনো ক্যাপাসিটিতে আপনি যদি স্বৈরাচারের হাততালি না দেন, সরকারি চাকরি তো হবেই না, বেসরকারি যে ফিল্ডগুলো আছে সেই জায়গাতেও আপনি অচ্ছুত থাকবেন। আমার কিন্তু পার্সোনাল একাডেমিক দিকটা ছিল ইন্টারন্যাশনাল ল রিলেটেড জিনিসপত্রগুলো, অনেক ইন্টারন্যাশনাল এনজিও গুলা ছিল যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে। আমি সেসব জায়গাতেও যখন গিয়েছি, আমার কোয়ালিফিকেশন যথেষ্ট পরিমাণ তাদের কাছে মনে হতো যে আছে, যেহেতু আমি ফিল্ড লেভেলে অনেক কাজ করেছি। কিন্তু
তাদের পরিবেশটা এমন ছিল, যাই করতে হবে না কেন কেবলা হতে হবে শেখ হাসিনা। সো সেটা না করার কারণে আমরা কিন্তু অনেক জায়গায় এক্সপেক্টেড জায়গাগুলোতেও, আমি গভর্নমেন্ট সার্ভিসের কথা বলছি না, বাইরের সার্ভিসগুলোতেও আমরা খুব একটা তাদের জন্য কমফোর্টেবল ব্যক্তি ছিলাম না। সো একটা হতাশার জায়গা তো অবশ্যই ছিল। এবং ওই জায়গার পরে বাংলাদেশটা কিন্তু যেটা আমরা ফিল করা শুরু করলাম, আমি যেহেতু মিডিয়াতেও ছিলাম কিছুদিন, বাংলাদেশের মিডিয়াও হ্যাভিলি পলিউটেড হয়ে গিয়েছিল। এটা হওয়ার পেছনের কারণটা এমন ছিল যে মিডিয়ায় যারা ছিল তারাও বুঝে গিয়েছিল তাদের রুটি রুজির জন্য কেবলা তাদের এককেন্দ্রিকই হতে হবে। কিন্তু একটা ব্যাপার আমাকে খুবই মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী করে ফেলে, এই ব্যাপারটা বলে রাখা ভালো। আমেরিকায় প্যালেস্টাইনের পক্ষের যে ক্যাম্পেইন, সেটা কিন্তু অতীতে কোনো সময়ই গত বছরের মতো এত জোরালো হয় নাই। এবং আমি খেয়াল করলাম এটা কিন্তু 2024 সালেরই ঘটনা, বাংলাদেশের ইলেকশনের অবস্থা এরকম একটা হয়ে গেল এবং আমেরিকা তখন প্রচন্ড শীত, এবং এই সময়ে দেখলাম আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে লিড করছে জেনজিরা, এবং অনেকগুলা মাস ধরে তাদের অ্যাক্টিভিজমটা কিন্তু চালু ছিল। হঠাৎ করে আমার কেন যেন মনে হলো পৃথিবীতে বোধহয় জেনজিরা যারা আছে এদের একটা অ্যাসপিরেশন তৈরি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ফাইট করার। তো বাংলাদেশেও কয়েকটা ঘটনা ঘটার পরে প্রথম যখন আন্দোলনটা শুরু হলো, আন্দোলনটা কিন্তু অ্যাবসলিউটলি যে জায়গাতে ছিল যে কোটার জায়গাটা, এটা কেন হয়েছে? কারণ বাংলাদেশে বেকারত্বের হার ছিল প্রচুর, স্টিল সেটা এখনো আছে। এই বেকারত্বটা এমন একটা জায়গায় চলে গেছে, বেকারত্বের ভেতর থেকেও যারা জবের দিকে যাচ্ছে তাদের জবটাও কিন্তু সিকিউর না, প্রাইভেট ফার্মগুলা কিন্তু খুবই বাজে অবস্থা জবের। সো এই জন্যই তো সরকারি চাকরির ডিমান্ডটা বেশি, এবং সেই জায়গাতে যখন কোটার আঘাতটা আসে তখন প্রত্যেকটা তরুণ যেটা ফিল করলো যে আমাদের সবকিছু বাদ দিয়ে একটা জায়গায় সিকিউর আছে যে সরকারি চাকরিতে ঢুকলে অন্তত পক্ষে চাকরিটা যাবে না, যত অপকর্মই করি আর যাই করি না কেন। সেই জায়গাতে যখন আঘাত আসলো প্রথমবারের মতো অনেকের কাছে মনে হলো শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেছে, কিন্তু এটা তো খুব বাজে একটা ধারণা ছিল। সো আমাদের লাইফের যে ব্যাপারটা ছিল, আমি যদি কালেকটিভলি আমার আশেপাশের ফ্রেন্ড সার্কেলের যাদের কথা বলি, যারা ভাবতো যে এই বাংলাদেশে যদি নিঃশ্বাস নিয়ে বাঁচতে হয় তাহলে শেখ হাসিনা আর শেখ মুজিবের নামে নিঃশ্বাসটা নিতে হবে, ওই পার্সপেক্টিভটা প্রথমে চেঞ্জ হওয়াটা শুরু করলো। কিন্তু তারপরে যে ব্যাপারটা ঘটলো, আমি গণ অভ্যুত্থানের টাইমে কি হয়েছে এটা সবাই জানে। 2025-এর জানুয়ারির কথা যদি বলি, স্টিল সেই হতাশার জায়গাটা আছে। কারণ চাকরির যে মার্কেটটা, তারপরে কিন্তু কোনো বিসিএস পরীক্ষা ওই অর্থে হয় নাই, বিভিন্ন নিয়োগের জায়গায় অস্থিরতার জায়গাটা আছে, এমনকি প্রাইভেট সেক্টরগুলোতে জব যে দিবে সেই অপরচুনিটি ক্রিয়েট করতে পারছে। আমি নিজের কথা বলছি না, কারণ নিজের হয়তোবা অনেক জায়গায় পটেনশিয়ালটা আমি নিজের মতো করে ক্যাপিটালাইজ করতে পেরেছি, কিন্তু আমার সমবয়সী যারা আছে বা আমার জুনিয়র যারা আছে বা আমার সিনিয়র যারা আছে তাদের ক্ষেত্রে যেটা আমি দেখতে পারলাম, তারা হতাশ হয়ে যাচ্ছে অনেক কিছুতে, যে শেখ হাসিনার তো পতন ঘটলো, কিন্তু তারা কিন্তু মূলত বিশাল বড় একটা অংশ ডেমোক্রেসির জন্য এই ফাইটে আসে নাই, প্রত্যেকের নিজস্ব বঞ্চিত হওয়ার ফিলিং ছিল। সেই জায়গাটা এখন পর্যন্ত উন্নতি হয় নাই, যদি খুবই খোলামেলা ভাবে বলি। কারণ চাকরির মার্কেটে অস্থিরতা আছে, এখনো দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সো সামগ্রিকভাবে আমার কাছে যেটা মনে হয়, 2024-এর জানুয়ারি আর 2025-এর জানুয়ারির ভিতরে পার্থক্যটা হলো লম্বা টাইম ধরে চলে আসা ফ্যাসিস্ট রেজিমের অবসান ঘটেছে। এই জন্য মানুষ যারা একদমই আশাহত হয়েছিল তাদের একটা আশার সঞ্চার হয়েছে যে না, ভালো হইলেও হইতে পারে, যেটা হাসিনার সময়ে একদমই ছিল না। কিন্তু প্র্যাকটিক্যালিটির দিকে যদি তাকাই, সেই জায়গায় মানুষের জীবনমানের পর অনেক বেশি উন্নতি হয়নি। তবে আমি আশাবাদী, শেখ হাসিনার পতন যেহেতু ঘটেছে, হয়তোবা সামনে যদি কিছু কিছু ইন্ডেক্সে আমরা ভালো করতে পারি এবং ভালো মানুষ যদি ভালো পথে দেশটাকে রান করতে পারে, হয়তোবা 2026 সালের জানুয়ারিতে এর চেয়ে ভালো কিছু হতে পারে। ধন্যবাদ সাইদ। আই হ্যাভ আ ফিউ ফলো আপস, বাট সেটা আসার আগে সাদিক। ধন্যবাদ ভাই। সো ভাই যেটা থেকে শুরু করলেন ব্যক্তিগত বিষয়, আমি হচ্ছে ছোট পার্সোনাল গল্প শেয়ার করে শুরু করি। তো আমিও ভাইয়ের মতে বিশ্ববিদ্যালয় জীবনে বেশ দীর্ঘ সময় ধরে অ্যাক্টিভিজম করেছি, 18 সালের সড়ক আন্দোলন থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত অ্যাক্টিভলি ছিলাম। আমি হচ্ছে গ্র্যাজুয়েট, মানে আমি তো মাস্টার্স কন্টিনিউ করা হয়নি নানা কারণে। এটার মূল কারণ হচ্ছে মূলত ক্যাম্পাসে আমি ঢুকতেই পারিনি। এই 23 সালের অক্টোবরের পর ক্যাম্পাসে ঢুকতে পারি নাই, সো মাস্টার্স ড্রপ আউট। সো আমি তখন চাকরির জন্য অ্যাপ্লাই করলাম, বেশ পরিচিত একটা অর্গানাইজেশন। সেখানে হচ্ছে সব দেখে শুনে বললো, আর সব ঠিক আছে, তুমি তো মানুষটা কন্ট্রোভার্সিয়াল, তোমাকে চাকরিটা দেওয়া যাবে না। সো দিস ইজ ওয়ান অফ আ এক্সাম্পল, যেটা ভাই যেটা বললেন যে হ্যাঁ, যদি হচ্ছে আপনি প্রোটেস্ট করেন বা হচ্ছে গভর্নমেন্টের এগেনস্টে যান, সেক্ষেত্রে এই চান্সটা সবসময় ছিল যে আপনার জন্য আপনার ক্লোজড ওয়ান্স বা আপনার এমপ্লয়ার যে কোনো সময় আঘাত আসতে পারে, গভর্নমেন্ট রিটেলিয়েট করতে পারে, এবং সেই রিস্কটা কেউ নেয়নি। কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং, আওয়ামী লীগ ইন দ্য লেটার ইয়ার্স, শেষ দিকে যদি আসি,
দে আর রুথলেস। তো এখন যেটা, হ্যাঁ 24 জানুয়ারির যে বিষয়টা, সেখানে ভাইয়ের সাথে আমি অলমোস্ট একমত যে হ্যাঁ কি হচ্ছে কিছু বোঝা গেল না, অনেকেই হতাশ ছিলেন। পার্সোনালি হয়তো আমি আশা করছি ভাই যেটা আশা করেছিলেন, আমি হয়তো কিছু আশা করিনি কখনো যে ওয়েস্ট কিছু হেল্প করবে, বিকজ আই হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য ফিলিং যে বাইরে থেকে কিছু করাচ্ছে, নিজের দেশের ভেতর থেকে অর্গ্যানিকভাবে মুভমেন্ট গড়ে ওঠাটাই দরকার। না হলে হয়তো দেখা যাবে হাসিনা গিয়ে বিশে দলে কান্নাকাটি করবে, দেখো আমাকে আমেরিকা সরিয়ে দিল। শি ইজ ডুইং ইট এক্স্যাক্টলি দ্য সেম থিং, বাট তখন ওটা আরেকটু হালে পানি পেত। তো আমি হচ্ছে 24 জানুয়ারিতে মোরলেস সেম হোপলেস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 24 সালের শুরু থেকেই যেটা হচ্ছে, বা 23 শেষ দিক থেকে যেটা হচ্ছিল, শেখ হাসিনার গভর্নমেন্ট খুব দ্রুত গতির চারপাশ থেকে হচ্ছে জাল গুটায় আনছিল মানুষের উপর। মানে 22 সালে হচ্ছে ইউক্রেন রাশিয়া ওয়ারের পর থেকেই যে একটা ভিজিবল ইকোনমিক কলাপস করতেছিল বাংলাদেশ, সেটা একদম ততদিনে 23-24-এ প্রকট হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে গভর্নমেন্ট ওয়াজ ফেলিং এভরি পসিবলে। তো এগেইন আমরা সবাই ধরে নিচ্ছি যে হ্যাঁ গভর্নমেন্টটা এই দফা আসলো, বাট এটা কন্টিনিউ করতে পারবে না, তার কারণ হচ্ছে মানুষের হাতে তো ইকোনমি অবস্থা এতটাই খারাপ যে জীবনযাপন করাটা টাফ, প্লাস হচ্ছে সেখানে হাতেও টাকা নেই, রিজার্ভ তো নাই, সাথে হচ্ছে ইকোনমি তো মানে তারা ফোকলা করে ফেলছে সোজা বাংলায়, মানে করাপশন এন্ড এভরিথিং। মানে এই শ্বেতপত্র কমিশন বলুন বা আদার রিপোর্টসগুলো বলুন, মানে দোজ আর স্ট্যাগারিং নাম্বারস। বাংলাদেশ থেকে এত মানে মানে ইন্ডাস্ট্রি স্কেলের যে অর্থ পাচার হয়েছে, এত দুর্নীতি হয়েছে, এটা বাংলাদেশের সবসময় বলি গরিব দেশ, কিন্তু এই ফিগারগুলো দেখলে আসলে মনে হয় না যে বাংলাদেশ গরিব দেশ। বিকজ দিস কান্ট্রি হ্যাজ জেনারেটেড ইনাফ ওয়েলথ টু ফিড শেখ হাসিনা অ্যান্ড হার ক্রুনিজ ফর সেভারাল জেনারেশনস। তো তারপর যেটা বললাম এখন, মানে এগেইন এই মুভমেন্টটা যখন হলো, কোটার এগেইন শুরু হলো চাকরির বিষয়ে, সেটা ধীরে ধীরে স্কেলেট করে হচ্ছে সামনে এগিয়ে গেল, শেখ হাসিনা রিটেলিয়েট করলো অ্যান্ড এভরিথিং। দিস ওয়াজ আনএক্সপেক্টেড, বাট এগেইন এই গণ অভ্যুত্থান যেটা, সেটা হচ্ছে একদম পিওরলি ইন দ্য সেন্স এটা একটা পপুলার সারপ্রাইজিং, এবং এখানে এভরি ওয়ার্ক অফ পিপল আসছে। আমি পার্সোনালি হচ্ছে আগস্টের 5 তারিখ সকালবেলা আমি তো অ্যাজ এ জার্নালিস্ট কাজ করছি একটা পত্রিকাতে। আগস্টের টাইমে হচ্ছে আমাকে ডেইলি বাইরে যেতে হয়েছে, আমি 3বার আহতও হয়েছি আন্দোলনের কভার করতে গিয়ে। সো আমি গিয়ে দেখছি একটা ফ্যামিলি ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে রাস্তায় চলে আসছে সকাল 10টার সময়। মানে এরকম একটা ডেসপারেট সিচুয়েশনে আসার পর মানুষ ঘুরে দাঁড়ায়, এবং আমরা সেটা দেখেছি। এখন যেটা বিষয়, অনেকেই হ্যাঁ ইমিডিয়েটলি একটা বিশেষ করে আরবান পপুলেশন যেটা বা আরবান ইউথ যেটা ছিল, তারা এক্সপেক্ট করতেছিল যে শেখ হাসিনা যেহেতু চলে গেছে, তো এখন হয়তো আমরা আরও বেটার লাইফ পাবেন, রাতারাতি বাংলাদেশটা একটু বেটার হবে। বাট হিস্টোরিক্যাল প্রেসিডেন্স যদি আমি দেখি যে এই সিচুয়েশনটার সাথে অনেকটা 72-73 সালে বাংলাদেশে খুব একটা ভালো সামঞ্জস্য আছে। কারণ যে তরুণরা মুক্তিযুদ্ধ করে ফিরছে, তারা এসে দেখে যে সেই পুরাতন দুর্নীতি চলতেছে, সেই পুরাতন লুটপাট অ্যান্ড সেই আগের সিস্টেম যথারীতি চলমান, উপরে খালি মানুষের ফেস কাট হয়তো চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি অনেকটা সেই রকম এখনও ওইরকমই এগিয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে এটা হচ্ছে একটা দীর্ঘদিন একটা ফল্টি সিস্টেম পারসিস্ট করার কারণে, অ্যান্ড অবভিয়াসলি একটা রুথলেস অথরিটেরিয়ান রেজিম ঘাড়ে চড়ে বসেছিল 16-17 বছর। মানে আমি তার সাথে এক একবার সরকারের 2 বছরকে অ্যাড করে দিচ্ছি, কারণ ওটা বেসিক্যালি একটা মিলিটারি ব্যাকড একটা শ্যাডো মিলিটারি জান্তা বাংলাদেশের ঘাড়ে বসেছিল। ওই টাইমেও বাংলাদেশের ইউথদের অবস্থা ইট ওয়াজন্ট এনি বেটার। আমরা 7 সালে তো দেখেছি ইউনিভার্সিটিগুলোতে কি হয়েছে। তো এই দীর্ঘ সময় ধরে একটা জেনারেশনের মাথা খেয়ে ফেলছে শেখ হাসিনা, এবং এই কারণে সহসা আমার মনে হয় না যে এত দ্রুত কিছু চেঞ্জ হবে। বাট ভিজিবল কিছু চেঞ্জ হওয়া, মানে আজকের দিনে যদি বসি 25 জানুয়ারির সাথে 24 জানুয়ারি চিন্তা করি, তাহলে ভিজিবলি কিছু চেঞ্জ হতে আশা করছিলাম, সেটা হয়তো আস্তে ধীরে আসবে। বিকজ আই ট্রাস্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল অ্যাসোসিয়েটেড উইথ ইট। হ্যাঁ মানে কিছু ক্ষেত্রে সমস্যা হতেই পারে, বাট লেটস নট ফোকাস অন দ্য শর্টকামিংস অ্যান্ড হ্যাভ ফেইথ অন আওয়ার ওন পিপল। অ্যাট দ্য সেম টাইম সোজা বাংলায় যদি বলতে হয় যে 24 জানুয়ারির সাথে 25 জানুয়ারির পার্থক্য কি, 24 জানুয়ারিতে সরকারকে গালাগালি করলে জেলে যাওয়ার চান্স ছিল, 25
ওই জেলে যাওয়ার চান্সটা আর নাই, শান্তিতে গালাগালি করতে পারতেছি, এটার কি। আদারওয়াইজ দ্য হোল সিচুয়েশন হ্যাজ নট চেঞ্জ ইন এনি ওয়ে। মানে দ্রব্যমূল্যের দামই বলুন, তা তো বেশি চাকরি তো হচ্ছেই না, অ্যান্ড হচ্ছে আপনি নিজ ইকোনমিক সম্পর্কে তো এক্সপার্ট, আপনি ভালো মতো বলতে পারবেন যে আনলেস দেয়ার ইজ আ ইলেক্টেড গভর্নমেন্ট in the power, there's no way private investment or foreign investment, this sort of thing is not going to come to Bangladesh anytime soon. কারণ আপনার যখন ইনভেস্টমেন্ট আসতে গেলে প্রাইভেট বা বাইরের যেসব ইনভেস্টমেন্টের কথা যদি বলি, ইভেন ফরেন লোনের ক্ষেত্রেও এগুলো হচ্ছে তারা প্রথমত পলিটিক্যাল স্টেবিলিটি তো দেখতেই হয়, প্লাস হচ্ছে দে হ্যাভ টু মানে দে ওয়ান্ট টু ডিল উইথ সামওয়ান যারা হচ্ছে একটা পপুলার ম্যান্ডেট থ্রু ইলেকশন আছে। ইট ইজ দ্য ডেমোক্রেটিক নর্ম অল অফ দ্য কান্ট্রি, মানে অল অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, কারেন্ট ইন্টার গভর্নমেন্ট ইজ দ্য ভেরি মানে তাদের ম্যান্ডেটটা ডেফিনেটলি ম্যাস আপ্রাইজিংটা থেকে এসছে এবং আই ডু নট ডাউট দ্যাট। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা তো আমাদের ইন্টারনাল বিষয়। মানে এই বিষয়টা সাপোজ সাউথ কোরিয়ান গভর্নমেন্টকে আপনি কনভিন্স করতে পারবেন না যে এই গভর্নমেন্টটা লাস্ট করতেছে, ইভেন তার নিজেরও জানাতে কতদিন ধরে আছে। অ্যাটলিস্ট এটা নির্বাচিত গভর্নমেন্ট ক্ষমতার সাথে ফরেন গভর্নমেন্টরা জানে বা প্রাইভেট ইনভেস্টররা জানে যে এই মানুষটা 5 বছর থাকবে, উই হ্যাভ দিস সিকিউরিটি, দিস গ্যারান্টি। কাজে অতি দ্রুত হয়তো কিছু চেঞ্জ হবে না, তার একটা বড় কারণ অবভিয়াসলি শেখ হাসিনা ইকোনমির 12টা বাজিয়ে দিয়ে গিয়েছে এবং ওভারঅল একটা 16 বছরের বা 15 বছরের পুঞ্জীভূত সমস্যা জমেই তো এই সমস্যাটা তৈরি হয়েছে। সমস্যা হয়তো চেঞ্জ হবে না, বাট এগেইন আমি যেটা বলছি, ভাই যেটা বললেন 26 জানুয়ারিতে ভালো কিছু হলেও হতে পারে। আমি অপটিমিস্টিক। মানে তোমরা দুজনেই অপটিমিস্টিক, অ্যান্ড আই ওয়ান্ট টু ফিনিশ অন অ্যান অপটিমিস্টিক নোট, বাট তার আগে একটু পেসিমিস্টিক প্রশ্ন করি, নট প্রভোকেটিভ কাইন্ড অফ ওয়ে, বাট সো আমি যখন তোমাদের বয়সে ছিলাম তো তখন আয়ুব বাচ্চুর একটা ফেমাস গান ছিল, আমি শিওর তোমরাও জানো, বাংলাদেশ। হ্যাঁ, ওইখানে একটা লাইন ছিল যে শীর্ষ অনুভূতির পরে শূন্যতার বোধ। সো এই আন্দোলনটা তো একটা ছিল মানে মানে পিওরলি ফিজিক্যাল সেন্সে একটা অ্যাড্রিনালিন রাশ। ওই রাশটা যখন নেমে যায় তখন কিন্তু ওই পিওরলি ওইটা একটা ইয়ে হয় আর কি, মানে পোস্ট ইউফোরিক গ্লু বলে একটা জিনিস হয় বায়োকেমিক্যালি আর কি। এর যদি আমরা সোশিও পলিটিক্যালি চিন্তা করি কে এই কিন্তু 72-73 কথা বলতে, সো দ্যাট ওয়াজ ইভেন বিফোর আই ওয়াজ বর্ন, বাট আমরা সবাই বইয়ে যা পড়ছি এবং আমরা একটু অন্য দেশেও দেখছি যে মানে আন্দোলন হলো, বিপ্লব হলো, বিপ্লবীরা দেশে ফেরত আসতো, দেশ স্বাধীন হলো, অ্যান্ড তারপর দেখা গেলো যে আসলে অত ফান্ডামেন্টালি কিছু চেঞ্জ হয়নি। যেটা আমরা জানি আসলে যে এই 16 বছরের বা তারও আগের জঞ্জাল এত তাড়াতাড়ি তো চেঞ্জ করা যায় না, ইলেক্টেড গভর্নমেন্ট আসলে তাদেরও সময় লাগবে, যেটা আমরা সবাই জানি। কিন্তু কালেকটিভলি ওই জিনিসটা যে ওই মানে পোস্ট ইউফোরিক ব্লুজ, শূন্যতার বোধ, সেটার ডেঞ্জার কতখানি, রিস্ক কতখানি, সেটা হয়ে মানে সেটার তোমাদের জেনারেশনে কালেকটিভলি মনে হয় যে এরকম যে মানে এই রিস্কটা কত গভীর বা আদৌ গভীর কিনা। মেবি আমরা বুড়োরাই ভয় পাচ্ছি, আসলে মেবি তা না, মেবি ইউ নো বেটার। আমার কাছে যেটা মনে হয় যে এই সময়টাকে যারা ধারণ করে এক এক বয়স সীমার মানুষের কাছে এক এক রকম। কারণ আপনার যেমন একটা অভিজ্ঞতা আছে, আপনি মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে জন্ম নিয়ে আপনি কিন্তু 90টাকেও দেখেছেন। মানে ওই সেনা শাসনের কবল থেকে দুই নেত্রী কালেকটিভলি কাজ করছে এবং তারপরে বাংলাদেশে ডেমোক্রেসি ব্যাক করলো কাগজে কলমে কতটা প্র্যাকটিক্যালি। আবার 90-এর পরেও আমি অনেকের বই যখন পড়েছি আমি কিন্তু এটাও দেখেছি যে তারাও 2-3 বছর ভিতরে হতাশ হয়ে যাচ্ছে যে ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ আসে নাই। তারপর যেটা দেখা গেল যে বাংলাদেশে ডেমোক্রেসি ছিল, অন্ততপক্ষে ভোটের রাজনীতিটা ছিল, কিন্তু তারপরে 2008 সাল থেকেই অনেকেই মনে করে, আপনি যেমন একটু বললেন যে 3 টাইম কনজিকিউটিভ ভোট, মানে এই টাইপ একটা ভোটিং হয়েছে, কিন্তু 2008 সালের ভোটটাও মানে ভোট হয়েছে, মানুষ গেছে, কিন্তু সেটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং একটা ভোট ছিল। সেটা প্রণব মুখার্জির বইয়ের ভেতরে কোয়ালিশন ইয়ার্স বই যখন আমি পড়েছি, মানে এই যে হস্তক্ষেপের যে কথাটা আসে এটা একদম সুস্পষ্টভাবে সেই জায়গায় বর্ণনা দেয়াই আছে। প্রণব মুখার্জি নিজেই বর্ণনা করছেন কিভাবে আর্মি চিফ সেফ এক্সিট পাবে, হাসিনা আসলে কিভাবে চেঞ্জ করবে, এগুলা ছিল। সো এই যে 4টা ইলেকশনের পরে যে ঘটনাটা ছিল, আমরা সবসময় যেটা মনে করি বাংলাদেশের সবাই কি একভাবে ভাবে, আমি এটা মনে করি না। কারণ অন্তত পক্ষে 1 কোটি মানুষ তাদের কাছে বাংলাদেশটা জান্নাতুল ফেরদৌস ছিল,
কাদের চোখে? তারা কিন্তু দেখবেন এই ঢাকাইয়া এলিট যারা ছিল তাদের একটা নীতি নৈতিকতা কোনো কিছুর ধার ধারতো না। এই জন্য তারা তো ওই যে একটা ঈদে ইন্টার পড়া একটা ছেলে 15 লাখ টাকা দিয়ে একটা ছাগল তার বাবাকে গিফট করতে পারতো। তাদের কাছে বাংলাদেশটা মোটেই খারাপ ছিল না, যেটা আমাদের কাছে মনে হতো। সো বর্তমান পার্সপেক্টিভ যেটা, এই সময়ে এসে তরুণরা যে হতাশার যে গল্পটা অবশ্যই আছে, এর কারণটা আমার কাছে মনে হয় যে খুঁজে বের করাটা খুব জরুরি ছিল। মোটা দাগে সরকারের পর, এই সরকার প্যাটার্ন হাসিনার পর যেসব কারণে ক্ষুব্ধ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পর ক্ষুব্ধ কথাটা বলবো না, কিন্তু তাদের না পাওয়ার অনেক জায়গাটা আছে। কেউ কিন্তু মনে করে না রাতারাতি বাংলাদেশটা ওই হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে, কিন্তু যেটা হতে পারতো, অন্তত পক্ষে যারা তাদেরকে একেবারে চোখের সামনে গুলি করে মেরেছে বিচার হয়ে যাবে। কারণ বিচার হওয়া তো একটা লম্বা প্রক্রিয়া, তাদেরকে তো অ্যারেস্টটা যদি করা তারা দেখতে পারতো। আবার যারা হাসপাতালে ভুগছে, আমি যদি আহতদের কথা বলি, নিহতদের পরিবারের কথা যদি বলি, তাদের পরিবার কিন্তু সেম ধরনের সাপোর্টটা পায় নাই। আরেকটা ব্যাপার ঘটেছে, ঠিক 4 তারিখ রাতের বেলায় দেশের হাট বাজার যারা চাঁদাবাজি করত, 5 তারিখের পর থেকে চাঁদাবাজিটা ঠিকই চলছে, জাস্ট হাতটা বদল হয়ে গেছে। এই জায়গায় যেটা হচ্ছে, এই ধরনের একটা গণ অভ্যুত্থান, আমি বিপ্লব এটাকে কখনোই বলি না, ফ্রম ডে ওয়ান আমি এটাকে বলি গণ অভ্যুত্থান। অনেক তাত্ত্বিকেরা আছেন তারা এটাকে নানাভাবে বিপ্লব বানানোর চেষ্টা করেন, আসলে তো বিপ্লব হয় নাই। তো গণ অভ্যুত্থানটা হয়ে যাওয়ার পরে মানুষ কিন্তু দেখতে চায় প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কোথায় কোথায় হচ্ছে। রাস্তার পাশে যে সবজি বিক্রেতাটা, অনেক সবজি বিক্রেতা কিন্তু মারা গেছে এই গণ অভ্যুত্থান। আমার সুস্পষ্টভাবে 2 জনের নাম জানি, যারা রামপুরাতে ভ্যানের পর সবজি বিক্রি করতো, তারা মারা গেছে, তাদের লাশটা ভোলায় তাদের বাড়িতে পৌঁছায় নাই। সো ওই সবজি বিক্রেতারা যখন সবজি বিক্রি করছে, আগে আওয়ামী লীগের কেউ এসে চাঁদাবাজি করতো, এখন অন্য কেউ করছে। সো তার লাইফে তো কোনো প্র্যাকটিক্যালিটি, আসলে কোনো পরিবর্তন ঘটে নাই। আবার যে এসব মানুষজন যদি দেখতো যে বাংলাদেশে অন্তত এই হাট বাজারে চাঁদাবাজি, দখলদারিত্বের যে রাজনীতি চলে, এইটা যদি বন্ধ হতো, আর যারা তাদের পর গুলি করেছে এদের যদি বিচারটা দেখতে পারতো, আর বাজারে গিয়ে যদি বারবার করে না শুনতে হতো সিন্ডিকেটের দোষ, সিন্ডিকেটের দোষ। আমি সবসময় খুবই অবাক হই, সিন্ডিকেট তো কোনো জড়বস্তু না, মানুষই তো সিন্ডিকেট। এই মানুষই যদি হয় তাহলে তো তাদেরকে তো গ্রেপ্তার করার কথা। সরকার যখন এইটা বলে সিন্ডিকেট এইটা করছে, আমি জানি না, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি কারা করছে এটা প্রত্যেকটা মানুষ জানে। আমি কারণ বাজারে গিয়ে যদি জিজ্ঞেস করি যে মাছের বাজারে অস্থিরতা কেন, মানুষ দেখাই দিতে পারবে যে এরা 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 অস্থিরতা করছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয় নাই। আওয়ামী লীগের লোকজন এখন আমাদেরকে হুমকি দিয়ে বেড়ায় ওপেন, আমার ফেসবুকের নিচে কমেন্ট বক্সে এসে কিভাবে দেশ পালাবো, কবে পালাবো, না পালাবো, বিভিন্ন অপপ্রচার চালিয়ে তারা হুমকি দিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা নজরদারি করা কি খুব কঠিন কাজ ছিল? রাদার আমরা যেটা দেখতে পাচ্ছি, সচিবালয়ে আজকে আগুন লাগে, সাচিবিক যে স্ট্রাকচার বাংলাদেশের আমার কাছে সবচেয়ে দূষিত জায়গা, যেটা অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু নিয়ে কথা বলা যায়, কিন্তু এই জায়গাটা কখনোই চেঞ্জ হয় না। এই জায়গাগুলো নিয়ে কি কথাবার্তা হয়? আবার তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে। পুলিশ গুলি করে মেরেছে, ভিডিও আছে, সেই পুলিশকে গ্রেপ্তার করা হয় নাই, অন্য কাউকে গ্রেপ্তার করা হচ্ছে। ঘুষের বাণিজ্য এখনো চলছে। সো হতাশার যে জায়গাটা, আমার কাছে মনে হয় এই সময়ে একটা আমাদের জৈবিক কারণের যে হতাশা, এইটার পাশে প্র্যাকটিক্যাল কিছু কারণও আছে যে জায়গায় মানুষ হতাশ হয়ে পড়ছে। যেমন পাঠ্যপুস্তকের কথা নিয়ে অনেক তাত্ত্বিকেরা আলাপ তোলে, 1 জানুয়ারিতে এটা পেল না, আওয়ামী লীগের আমলেও পাইতো না অনেক জায়গায়। আমি মনে করি একটা গণ অভ্যুত্থানে, এত বড় গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে অনেক সিস্টেম ঠিক মতো কাজ করবে না, কিন্তু যেগুলা করার কথা ছিল সেগুলো তো করছে না। অনেক নিয়োগ বিতর্কিত নিয়োগ হয়েছে না? আমি নিজে পিএসসির নিয়োগ নিয়ে আমি ভিডিও বানিয়েছি, যাদের প্রচন্ড বাজে ইতিহাস ছিল তাদেরকে পিএসসি নিয়োগ দেওয়া হয়েছে। পিএসসির মতো জায়গায় এই জায়গায় প্রাক্তন সেনা অফিসারের কি দরকার? কিন্তু হচ্ছে মেডিকেল সেক্টরে এই আহত ছেলেদেরকে, যাদেরকে সিঙ্গাপুর পাঠানোর কথা, তাদেরকে যিনি দেখভাল করছেন, আলটিমেট সার্টিফিকেট দিচ্ছেন, তার ভাই পাবনাতে 2024 সালের 7 জানুয়ারি ইলেকশন নমিনেশন নেওয়ার জন্য রাস্তায় লিফলেট বিলি করে বেরিয়েছে। কেউ ছিল 2014 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, সেইটার মানে মাস্টার মাইন্ড কয়েকজনের একজন ছিল, তাদেরকে নিয়ে এসে এইসব দায়িত্বে বসানো হয়েছে। সো এগুলা দেখলে যেটা হয়, মানুষ মোটা দাগে হতাশ হয়ে যায়, কারণ এই কালচারগুলো তো আগেও ছিল। সো আমি মনে করি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন এবং রাতারাতি ওই যে মানে বাক্সবন্দি জিনের মতো এসে মানুষকে বলবেন কি চান ঠিক হয়ে যাবে। এটা ইম্পসিবল একটা জিনিস, এইটা আমার গ্রামের একজন কৃষকও বুঝে। কিন্তু এই সরকারের যেটা সিরিয়াস প্রবলেমের জায়গা, সেটা হলো এই সরকারে দেখবেন আমার কাছে যেটা মনে হয় তরুণদের জায়গাটা আছে এবং একেবারে অবসরপ্রাপ্ত মানুষজন আছে, কিন্তু এই দুইটা জেনারেশনের ভিতরে ব্রিজ হিসেবে যাদের কাজ করার কথা, এই ওয়ার্কিং ফোর্সটা এই জায়গায় সিরিয়াসলি মিসিং, নাম্বার 1। এবং 2 নাম্বার ব্যাপারটা হলো সিরিয়াসলি ওভারলোডেড তারা। হাসিনা সরকারের স্ট্রাকচার যদি এত বড় হয়, এই সরকার যদি ঠিক অত বড়ও সরকার করতো, কেউ কি এসে বলতো যে কেন এটা করা হলো? দেখবেন একই জনের আওতায় 2টা 3টা করে মিনিস্ট্রি অ্যালোকেট করা, কিন্তু তারা কোনো কাজই হচ্ছে না।
প্রবাসীদের যে অবদানটা ছিল, প্রবাসীরা সামগ্রিকভাবে সব দিক থেকে হতাশ। সো আমার কাছে যেটা মনে হয়, একটা গণ অভ্যুত্থানের পরে ওই যে কথাগুলো বারবার করে আসছে, জৈবিক কারণ তো আছেই, কিন্তু হতাশ হয়ে যাওয়ার মতো আরো অনেক কারণ আছে। কারণ যেসব জায়গায় ধরতক্তা মারপের একটাই কাজ হওয়ার কথা ছিল, সেই জায়গাতেও মনে হচ্ছে ঢাক ঢাক গুড়গুড় করে কাজ চলছে। এবং আরেকটা ব্যাপার, আমি নিজে তরুণ হয়েও এই আন্দোলনের সাথে একেবারে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত থাকার পরেও একটা জিনিস খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, তরুণরা সব পারে না। এটা বললে আবার অনেকেই, আমি জানি এই রেকর্ডটাও যারা দেখবে অনেকেই মানে ফিউরিয়াস হয়ে উঠতে পারে, তরুণরাই তো সব পারে। আমি এটা বিশ্বাস করি না। অভিজ্ঞতার খুব বড় রকমের দাম আছে। কিন্তু এই জায়গায় যেটা হচ্ছে, তরুণরা রাজনীতিটাকে অনেকেই টি-20 ম্যাচের মতো মনে করছে, এবং তারা মনে করছে তরুণরা সবাই রাজনীতিতে আসলে দেশ রাতারাতি বদলে যাবে। কিন্তু এইটা করতে গিয়ে মানুষের চোখে তাদের যে ইমেজ, মুক্তিযোদ্ধারাই তো পরবর্তীতে অনেকে কিন্তু রক্ষী বাহিনীও হয়ে গিয়েছিল। সো সেই জাতীয় একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিন্তু মানুষের ভেতরে, এই পারসেপশনটা কিন্তু গ্রো করছে। অনেক জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। সো আমার কাছে মনে হয় যে এই জায়গায় যারা আন্দোলনের টাইমে আমাদের আবেগটা থাকে, আন্দোলনের পরে আর আবেগটা থাকা উচিত না। এই টাইমে আমাদের যুক্তি নির্ভর হওয়া উচিত। এই ট্রান্সফরমেশনটা আমাদের অনেকের ভেতরে হচ্ছে না। এখন অনেকে আন্দোলনের মোডেই আছে, আবার অনেক তারুণ্যের স্পৃহাটাকে অনেক তাত্ত্বিক মানুষ তাদের নিজেদের স্বার্থে বাজেভাবে ডেরিয়েট করছে, এবং এটা কিন্তু অনেকে বুঝতেও পারছে না। ফলস এক্সপেকটেশন নিয়ে পলিটিক্সটাকে কাউন্ট করতে গিয়ে আলটিমেটলি একটা ভস্কট পাকানো টাইপ অবস্থা হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে সংকটটা এককেন্দ্রিক না, সংকটটা নানামুখী, এবং এই জায়গায় অনেক পপুলিজমের চর্চাও করা হচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে বর্তমানে পপুলিজম চর্চা খুবই উর্বর ভূমি হয়ে গেছে। কিন্তু এই জায়গায় এই আবেগের একটু হ্রাস টেনে যুক্তি নির্ভর হওয়া উচিত ছিল। এই জন্য তরুণদের মেন্টরশিপের দরকার ছিল, যেটা সিরিয়াসলি মিসিং। সো সামগ্রিক যে সংকটের জায়গাটা, আমার মনে হলো যে এই সব কারণে অনেকে কিন্তু হতাশ হয়ে উঠছে, এবং সেটা হওয়ার যথেষ্ট কারণ আছে বলে আমি মনে করি। ভেরি পয়েগনেন্ট, ভেরি থট প্রভোকিং। ঠিক আছে, আইল কাম ব্যাক। ভাই যেটা বললেন মোস্টলি হচ্ছে ভাই সব কভার করে ফেলছেন। এখন আমি ছোট্ট হচ্ছে একটু অ্যাড করি। এখন আন্দোলনটা আমরা হচ্ছে, এখন আমরা যারা আন্দোলনটা দেখি ওই সময়টা আমরা কিন্তু উইথ দ্য হাইন্ডসাইট অফ নলেজ যে আন্দোলনটা সফল হয়েছে, এখন হচ্ছে নানাভাবে এটা গ্লোরিফাই করতে চাই। আন্দোলনটা শুরু হয়েছে সরকারি চাকরিতে কোটার জন্য, এসকেলেট করছে, সাধারণ মানুষ দেখছে যখন স্টুডেন্টরা গুলি খেয়ে মারা যাচ্ছে, আহত হচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড শেষটা হচ্ছে জাস্ট খালি 16 বছরের পুঞ্জীবিত ক্ষোভ জাস্ট আউটবার্স্ট করছে। এখন নর্মালি যেটা হয় যে হ্যাঁ, দেশটা আন্দোলনটা সফল করার জন্য, ওটা সরকার পতন করানোর জন্য আপনার মেনলি একদম ডাইহার্ড একটা আবেগ লাগে যে হ্যাঁ আমরা মরার জন্য রেডি, অ্যান্ড হচ্ছে আমরা শেষ করবো জিনিসটা। দেশ গঠন করতে কিন্তু আসলে আবেগটা কোনো দরকার নাই অনেস্টলি। যে সময়টা হচ্ছে আমাদের প্রায়োরিটি দেওয়ার কথা যেসব জায়গায়, আমার মতে ইন্টারিম গভর্নমেন্ট এবং পরবর্তীতে আন্দোলনের গার্ডিয়ান হয়ে বসা গ্রুপটা উভয়ই বেশ ব্যর্থ। আমরা তোমার জাস্ট একটা এক্সাম্পল ধরি আওয়ামী লীগের। এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগের চেনা চেনা কিছু বিষয় ছিল, চেনা চেনা কিছু পকেট ছিল, মিডিয়াতে বলেন, বাইরে বলেন, আওয়ামী লীগের লবিসগুলো বলেন, সোশ্যাল মিডিয়াতে তাদের অংশগুলো বলেন, চিহ্নিত ফেসবুকার ইউটিউবারগুলো বলেন, তারা কিন্তু আস্তে আস্তে আবার হচ্ছে সক্রিয় হচ্ছে। এখন হচ্ছে চেনা মুখরাও দেখা যাচ্ছে বিভিন্ন রকম পোস্ট করতেছে, ভিডিও আসতেছে, ফেসবুকে নানান কথাবার্তা হচ্ছে। এই বিষয়গুলো মানে এগুলো দেখার কথা না সোজা বাংলায়। যারা হচ্ছে এটাকে বিপ্লব বলে দাবি করেন, হ্যাঁ এটা বিপ্লব হতে পারতো যদি তাদের সেটা এক্সিকিউট করার মতো গার্ডস থাকতো। মানে ভাই তো দেখছেন, আপনি ইরানিয়ান রেভলিউশনের সময় দেখছেন, রেইন অফ টেরর দেখছেন। একটা বিপ্লব কিন্তু এক্সিস্টেন্স অর্ডারকে ভেঙে ফেলার মধ্যে তো বিপ্লব শেষ না। বিপ্লব শেষ করতে হয় সমস্ত কিছু উঠায় ফেলার মাধ্যমে। আপনি ইরানিয়ান রেভলিউশনের পর শেষ তো 30-40 হাজার একদম 1 উইকের মধ্যে মেরে সাফ, সব জেলে। রাশিয়ান রেভলিউশন মেরে সাফ করে ফেলা হয়েছে, জারদাপুর ঝাড়ে বংশ শেষ। ফ্রেঞ্চ রেভলিউশন, রেইন অফ টেরর নাই, ওল্ড ওর এক্সিস্টিং অর্ডার নাই, জাস্ট সিম্পলি। এইখানে বাংলাদেশে যেটা হয়েছে যে হ্যাঁ হাসিনা চলে গেছে, এই থামাও, এই আমার অর্জন কিন্তু প্রিজার্ভড। এখন যে হাসিনার ব্যুরোক্রেসি, যে হাসিনার পুলিশ, হাসিনার যে সফট পাওয়ারের যে সেট আপ, সব কিছু রয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে একই মেশিনের মধ্যে সেম ইনপুট দেওয়ার পর আউটপুট তো আর ডিফারেন্ট হওয়া উচিত না, সেম।
আমার কালেকটিভ যে সমস্যাগুলো ছিল সেগুলো সে মানে ঠিক করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের ইন্ডিয়ানের অভাব আছে এরকম মানে সোজা বাংলায় নির্জলা মিথ্যা কথা আমি বলবো না, কেউই বলবেন না। দে রিয়েলি ওয়ান্ট টু ডু থিংস, বাট হাউ? আপনার আপনি টেকনোক্র্যাট একটা মানুষকে বসিয়েছেন একটা এই মিনিস্ট্রিতে, সে ভদ্রলোক তো দেখা যাবে 100 মানুষকে ম্যানেজ করছেন বলে মনে হয় না জীবনে। এখন একটা ব্যুরোক্রেসি একটা লেয়ার্ড একটা জিনিস, এইসব হেভি লিফটিং কাজ যখন হচ্ছে আপনার সেই হাসিনার আমলারই করে দিবেন, তখন তো দেখা যাবে যে ভদ্রলোক কিন্তু চাইলেও তা সচ্চা থাকলেও সম্ভব না। এই জুলাইয়ের যে চিকিৎসার বিষয়টা ভাই যেটা বললেন, আপনি ঘাটতে দেখবেন সেম ব্যুরোক্রেটিক রেড টেপস। মাঝে হচ্ছে একটা ইনফরমেশন দেখলাম, একটা হত্যা মামলা থেকে আওয়ামী লীগের মন্ত্রীর নাম বাদ পড়ে গেছে চার্জশিট থেকে। এখন তদন্তে কি বের হলো, যে ভদ্রমহিলা সাইন করবেন তিনি অত্যন্ত বিতর্কিত পুলিশ অফিসার, তার হচ্ছে মানে চিহ্নিত আওয়ামী লীগ ক্যাডার, চিহ্নিত মানুষ, এবং চাকরি নিয়ে কেলেঙ্কারি হয়েছে একটা সময়। তো এইসব মানুষজন হাতে যখন স্বাভাবিকভাবে তার সাবেক নেতার নাম আসবে, সে তো ওখানে রাখবে না। অ্যাট দ্য সেম টাইম প্রায়োরিটি যে বিষয়টা, হ্যাঁ আজকে নাম না নেই, যখন দেখবো যে অমুক ভাইয়ের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ চলছে, অমুক ভাই তো টাকা কেমনে পেল, অমুক ভাই তো সেই টিএসসিতে চা খাইতো, সে তো এই হলের রিডিং রুমে বই পড়তো, সে তো 5,000 মানুষের কম্বল দেওয়ার অর্থটা থাকে না। অথবা অমুক ভাই যখন গিয়ে বলেছে আমার বড় ভাই আমাকে গাড়ি দিয়েছে বা আমার কাজের জন্য হেলিকপ্টার আছে, তখন দেখা যাচ্ছে যে এই কোশ্চেন স্বাভাবিকভাবে উঠতে পারে। হ্যাঁ, এখন আপনি বলবেন যে হ্যাঁ বা এটা আপনি না, বেশি করে অনেকেই বলবেন, এবং খুব লজিক্যাল যে দেখো অমুক রাজনীতি দল করে, হ্যাঁ বিএনপি চাঁদাবাজি করতেছেন এভরিথিং, বিএনপি চাঁদাবাজি করতেছে, এটা অস্বীকার কেউ করে না। সমস্যা হইতেছে বিএনপি 24-এর আন্দোলন থেকে উঠে আসা দল না। বিএনপির জন্য 1979 সালে 24-এর থেকে যারা উঠে আসতেছে, যারা দাঁড়ায় আছে একটা গণঅভ্যুত্থানের উপর বেস করে, বা যেটা যারা বিপ্লব বলে, ইনকিলাব বলে, তারা যদি হচ্ছে সেইটাকে ধারণ না করে, এটাও তাদের ব্যর্থতা। বিএনপি জাতীয় শত্রু হইতে পারে, 24 ধারণ না করতে পারে, এটা বিএনপির মাথা ব্যথা। কিন্তু 24 থেকে যারা উঠে আসতেছে, তারা যদি হচ্ছে সেই আহতদের দায়িত্ব না নেয়, নিহতদের বিচার না করে, আওয়ামী লীগের মানে লিগালি তাদের স্টেপ না নেয়, তাহলে জিনিসটা দাঁড়ালো না। এখন যেটা বলে সবচেয়ে মূল সমস্যা যেটা হবে, সামনের ইলেকশনে আওয়ামী লীগ থাকবে না, এটা নিয়ে বেশ একটা গোলমাল চলতেছে। কারণ একটা রাজনৈতিক দলে আমি যে 15 থেকে মিনিমাম বাংলাদেশে যদি 2 কোটি মানুষ আওয়ামী লীগ থেকে উপকারভোগী থাকে, সেই 2 কোটি মানুষের ভোট আওয়ামী লীগ পাবে। কারণ 16 বছর আওয়ামী লীগ এমন মানে তাদের অনুগত এমন কাউকে রাখে নাই যারা উপকার পায় নাই। 16 years is a huge time for any political party to corrupt everything. এইরকম একটা দলকে আপনি নিষিদ্ধ করবেন নাকি তার বিচার করবেন না তাকে কি করবেন, সেই ডিসিশনটাই তো নিতে পারলো না এই সরকার। এই জন্য ফিনান্স সেক্রেটারি যখন বলে শেখ হাসিনাকে ফেরত কেন পাঠাবো, তার এগেইনস্টে কোনো প্রমাণ নাই। আমরা সবাই জানি যে প্রমাণ নাই, কিন্তু আমাদের কাছে প্রমাণ থাকতে তো লাভ নাই। উই হ্যাভ টু কনভিন্স দ্য ওয়ার্ল্ড যে শি ইজ আ জেনোসাইড ম্যানিয়াক। সে মানুষ মারছে, তার অধীনস্থ মানুষজন সরাসরি তার হাতে মানুষ মারছে তার নির্দেশে। কিন্তু খাতা কংসের প্রমাণটা আমাকে দেখাতে হবে। শেখ হাসিনাকে টোকেন 126টা আসামির সাথে 1 নম্বর আসামি শেখ হাসিনাকে বানায় হুকুমার আসামির হত্যা মামলা ঠুকে দিলাম, দ্যাটস নট, দিস কেস উইল নট স্টিক এনিওয়্যার। লিগাল জিনিসটা লিগালি হ্যান্ডেল করতে হয়। এবং আজকে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে আমার পার্সোনালি যে গ্রিভেন্সটা, বা আমার না অনেকের গ্রিভেন্সই থাকবে, যে দিস ওয়াজ দ্য বেস্ট শট ফর দ্য কান্ট্রি টু ডু সাম সিরিয়াস চেঞ্জ। দেখেন এখন মানে একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল যাকে ভোটে ক্ষমতায় আসতে হবে, তার কিন্তু আমলাতন্ত্রর আনুগত্যতা থাকতে হবে, তার পুলিশের আনুগত্য থাকতে হবে, তার আর্মি আনুগত্য থাকতে হবে, তার হচ্ছে এই যে ভাই যেটা বললেন চাঁদাবাজ, লোকাল বাংলা, এটা আসলে এগুলো থাকতে হবে। তার কারণ বাংলাদেশের সিস্টেমটা রটেন, মানুষের জন্মের পর থেকেই হচ্ছে সিস্টেমটা দাঁড়াতে পারে নাই বলে এই সমস্যা রয়ে গেছে। একটা নিয়মতান্ত্রিক দলের এসবকে মেনেই ক্ষমতায় আসতে হবে, অন্তত এই ইমিডিয়েট ফিউচারে। এই জিনিসটা চেঞ্জ করার জন্য বেস্ট টাইমটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, যারা সিরিয়াস রিফর্ম করে যেতে পারতো, যারা সিস্টেমটাকে ঠিক করে দিয়ে যেতে পারতো। নানা কারণেই হোক জিনিসটা হচ্ছে না, এবং হচ্ছে না এটা কতখানি তাদের মানে দুর্বলতা, কতখানি
তার অ্যাসোসিয়েট মানুষজনদের দুর্বলতা, কতটা পুরাতন সিস্টেমের দুর্বলতা, কতটা তার রাইভাল পলিটিক্যাল পার্টিগুলোর দুর্বলতা, এইটা কিন্তু আলটিমেটলি মানুষজন দেখবে না। মানুষজন আলটিমেটলি দেখবে যে সে দিন শেষে কাজটা করতে পারছে কিনা। মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের জবটা থ্যাঙ্কলেস জব, সোজা বাংলায়। এখন এই থ্যাঙ্কলেস জবটাকে সে করে যেতে পারলো কি পারলো না, তার কিন্তু দায় আছে এই জুলাইয়ের গণঅভ্যুত্থানটাকে অনার করার। এই ছাত্র নেতাদেরই দায় এটা। মির্জা ফখরুলের কোনো দায় নাই হচ্ছে এই জুলাইকে অন করার, আমির খসরু মাহমুদ চৌধুরীরও দায় নাই, এই শফিক সাহেবেরও কোনো দায় নাই। কারণ তারা ফ্র্যাঙ্কলি দে আর নট দ্য প্রোডাক্ট অফ দিস টাইম। তারা 71 দেখছে, 71 থেকে তারা উঠে আসছে, তাদের দায় আছে 71কে হোল্ড করার, 71কে অন করা বা হোয়াট এভার ইট ইজ। যারা 90s-এর যারা সেকেন্ড টায়ার নেতা 90s-এ তারা অন করছে, তারা 90s থেকে উঠে আসছে, মানে 90-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসছে, তারা সেটাকে অন করছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে উঠে আসা যা ছাত্র নেতারা, তাদের 24টাকে কিন্তু তাদের অন করতে হবে, কারণ তারা এই সময়ের সন্তান। তারা এই জিনিসটা যখন হয় না, যখন আমি দেখি যে আপনি দেখছেন হয়তো, ভাই হয়তো দেখছে চিটাগাঙে হচ্ছে আঙ্গুল উঁচু করে হচ্ছে এক সমন্বয়ক নেতা এগেনস্ট আরেকজন বলতেছে, দেখতে খারাপ লাগছে যে হ্যাঁ আঙ্গুল উঁচায় বলতেছে, কিন্তু সেই ছেলেরও 250 ছড়া আছে। তার এটার দায় কার? এটার দায়িত্ব বিএনপিরও না, এটার দায়িত্ব জামাতের না, এইটার দায়িত্ব সোললি এই ছাত্র সমন্বয়কদের, ইন্টারিম গভর্নমেন্টের। এখন তারা হচ্ছে যখন একটা পোস্ট আপরাইজিং গভর্নমেন্টের গার্ডিয়ান হয়ে বসে, তখন তার দায়িত্ব থাকে এগুলাকে ঠিক করার। সে যদি কন্টিনিউসলি ব্লেম করে না অমুক রাজনৈতিক দল গেটকিপ করতেছে, অমুক পলিটিক্যাল নেতা হচ্ছে আমাকে করতে দেয় নাই, দ্যাটস নট অ্যান এক্সকিউজ। সেটা শেখ হাসিনা করতে পারতো, যে বিএনপি জামাত দেশ খেয়ে ফেলছে, তার জন্য আমি কাজ করতে পারি না। এটা এই এক্সকিউজ শেখ মুজিবুর দেখাইছে, চাটার দোল সব খেয়ে ফেলছে, আমার কম্বল নিয়ে গেছে, আমি করতে পারলাম না। এক্সকিউজ দেখালে দেখানোই যায়, সমস্যা হইতেছে এক্সকিউজ দেখাই তো বাংলাদেশ এই জায়গায় আসছে, তাই না? অন দ্যাট, এবং আমরা শেষ করতে চাই টাইমের জন্য, আই এম অলসো নোটিং যে আমরা এই আলোচনাটা রেকর্ড করছি জানুয়ারির 18 তারিখে, এক্স্যাক্টলি 6 মাস আগে আমাদের আপরাইজিং অ্যাট দ্য স্টেপ চেঞ্জ। আমরা যদি মনে করে দেখি যে 14 তারিখ রাত্রে 14 তারিখের পরে স্টেপ চেঞ্জ হলো 16 তারিখে, আবু সাইদ এন্ড ওয়াসিম ওনারা শহীদ হলেন। তারপরে নেক্সট স্টেপ চেঞ্জ হলো 17 তারিখ বন্ধ করে দিয়ে 18 তারিখে দ্য আপরাইজিং, মানে যখন আমরা ম্যাচ লেভেলে ছড়িয়ে গেল শহীদ মুগ্ধ অ্যান্ড আদার্স সারা দেশে। সো আমরা শ্রদ্ধা ভরে শহীদদের স্মরণ করছি 6 মাস। আচ্ছা সাইদ, আপনিও বলেছেন শারিক এভাবে দুজনেই ইয়ে থেকে আর কি, যে তোমরা দুজনেই বলছো যেটা আর কি, যে 24-এর যারা নেতৃত্বে ছিল বা যারা মাঠে ছিল, ইনক্লুডিং ইয়োর সেলফস, এই জেনারেশনেরও একটা দায় আছে, যেটা বিএনপির বা আগের সেই দায়টা নাই, বিকজ দে ওয়ার নট দ্য প্রোডাক্ট অ্যাজ ইউ পুট ইট। বাট ইউ অলসো সেড যেরকম যে তরুণরাই সব জানে না, অ্যান্ড দেন অ্যাজ এ ক্রিকেট লাভার, যেটা আই অ্যাপ্রিসিয়েটেড, যে you cannot think of politics as T20. Politics is a test game. Yes. Okay, so I want to finish on that. যে ঠিক আছে, সো তরুণ জেনারেশনের প্রতিনিধি হিসাবে, যে হাউ ডু ইউ টার্ন দিস মাইন্ডসেট, যে T20 থেকে টেস্ট, এই মাইন্ডসেটটা কিভাবে চেঞ্জ হবে? আমি শেষ করবো তোমাকে দিয়ে, সো আমি সাদিককে প্রথমে, শেষ করবো তোমাকে দিয়ে। ওকে, সো হাউ ডু ইউ চেঞ্জ দিস মাইন্ডসেট? নিজেদের মানে সেলফ রিফ্লেকশন, জেনারেশনাল রিফ্লেকশন বা মেসেজ। আচ্ছা, তো প্রথমে বলে নেই যে আমি নিজেও খুবই ইয়াং, এবং আমি এই ছোট্ট অভিজ্ঞতা থেকে তেমন কিছু বলবো না, বাট আমি যেটা হিস্ট্রিক্যাল প্রেসিডেন্স থেকে যদি আমি যেটা বলতে চাই, সেটা হলো যে দেখুন, ইমরান খান পাকিস্তান এখন ইমিনসলি পপুলার একটা মানুষ। ইভেন যদি পাকিস্তানের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন, যাকে মুক্তির জন্য পাকিস্তান কয়েকবার আন্দোলন হয়েছে, ইভেন বাংলাদেশেও 5 আগস্টের অনুপ্রেরণা দেখে সেম একটা মুভমেন্ট গড়ে ওঠার চেষ্টা করা হয়েছিল পাকিস্তানেও। এখন পাকিস্তানের সফল খানের নানাবিধ কারণে, সেটা আমি ওদিকে যাবো না। ইমরান খানের যে জার্নি ফ্রম আ ক্রিকেটার টু স্টেটসম্যান, ইট স্টার্টেড ব্যাক ইন 1989. Imran Khan became the Imran Khan we know today in at least 20 years. এবং মানে no offense to any of our student leaders, none of them are in Imran Khan. Imran Khan was a big deal in Pakistan. তাকে হচ্ছে 92 ওয়ার্ল্ড কাপের আগে প্রেসিডেন্ট তাকে
রিকোয়েস্ট করে নিয়ে আসছে। এই লেভেল ইনফ্লুয়েন্সিয়াল একটা মানুষকেও একটা গুড অল্টারনেটিভ অর ন্যাশনাল লিডার হইতেও 20 বছর ওয়েট করতে হয়েছে। বা এর আগেও আপনি হচ্ছে আরো যে কোনো চিন্তা করতে দেখতে পারেন, সেম এই লম্বা সময়টা ধরে থাকার জন্য দমটা যে থাকা লাগবে, এই টাইমটা আসলে দেওয়া লাগবে। এটা হচ্ছে এটা আমি স্টুডেন্টদের দিব না, এই সময়টা আমি দিব যারা তাদের হাইপ আপ করতেছে তাদের। আমি হচ্ছে সার্টেন সেকশনস অফ দ্য সোসাইটি, এডুকেটেড সোসাইটি, যাদের আপনি মানে অবভিয়াসলি আমি নাম না নিলে আপনি বুঝবেন কারা, এই জিনিসটা হাইপ আপ করে প্রচণ্ড, যে তরুণের ভবিষ্যৎ, নতুন অল্টারনেটিভ, তৃতীয় শক্তি, উত্থান, এই সেম আলাপগুলা কিন্তু হচ্ছে যারা স্টুডেন্ট লিডার্স তাদের কিন্তু ইফেক্ট করবে অবশ্যই। আজকে যদি আপনি বলেন যে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মাহফুজ আলম, দিজ আর দ্য বিগ ফিশেস, দিজ আর দ্য লিডার্স অফ টুডে, এটা কিন্তু তাদের অবভিয়াসলি তাদের হচ্ছে ইফেক্ট করবেই। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে প্র্যাগমেটিক হওয়া লাগে। আপনি কালকেই বা আগে যদি 5 বছর পর ইলেকশন হয়, স্টুডেন্ট উইং দের নতুন পার্টি রিয়েলিস্টিক্যালি কত পার্সেন্ট ভোট পেতে পারে? 10%, 20%, ইটস নাথিং। ইভেন এট দ্য প্রাইম অফ এনি পলিটিক্যাল গেম, বাংলাদেশের ক্ষেত্রে 30%, 40% ভোট ইজ নাথিং। ইট ডাজন্ট ইনশিওর ইউর পাওয়ার। এটা 96-তে আমরা দেখছি, 91-তে দেখছি, ইভেন 2001-এও দেখছি, 2008-এও বিএনপি বা জামাত যেই সেকেন্ড পজিশনে ছিল, কারোর ভোটই কোনো 30% নিচে ছিল না। তাদেরকে এখনই না মানে ফর ডিফারেন্ট পারপাসেস বা হচ্ছে ফর ডিফারেন্ট এজেন্ডাস তাদের যে হাইপ আপ করে বেলুনটা বানানো হয়েছে, বা তাদের যেসব ভাই যেটা বললেন অনেক বিশিষ্ট জন মাথায় তুলে ফেলতেছেন তাদের, হ্যাঁ অবভিয়াসলি তারা মাত্র সেই এজেন্ডাকে নিয়েই নিজেরা জীবনে যেটা করতে পারেন নাই সেটা মানে তাদের যুবকদের ঘাড়ে বন্দুক রেখে সেইগুলিটা তারা করতে চাচ্ছেন। সমস্যা হচ্ছে আলটিমেটলি এই যে থার্ড অল্টারনেটিভ, দ্য পাওয়ার, এটা গুরুত্ব না দিলে লং রানে বাংলাদেশের সমস্যা। একটা লম্বা সময় পর বাংলাদেশের মানুষজনের মনে হয়েছে যে একটা চেঞ্জ দরকার, একটা অল্টারনেটিভ দরকার, তারা পলিটিক্সের প্রতি ইন্টারেস্টেড হয়েছে। এই জিনিসটাকে রাখতে হলে এদেরও হচ্ছে একটা বাউন্ডারি সেট করা লাগবে। এটা হেলদি আপনার ক্রিটিসিজম জায়গায় রাখতে হবে, নট মানে অবভিয়াসলি ইউ আন্ডারস্ট্যান্ড যে কোন ক্রিটিসিজমটার মূল উদ্দেশ্য কখন থাকে। এখন ধরেন হচ্ছে মোহাম্মদ আরাফাত যখন হচ্ছে ইউটিউবে বলে বাংলাদেশ ভালো চলতেছে না, তার উদ্দেশ্য একটা যেটা থাকবে, অবভিয়াসলি আমরা এখানে বসে যখন বলি বাংলাদেশে ভালো চলতেছে না, দুটো উদ্দেশ্য কমপ্লিটলি ডিফারেন্ট। ওয়ান অফ আস ওয়ান্ট টু লাইক ফেইল অ্যান্ড ওয়ান অফ আস ওয়ান্ট টু জাস্ট লাইক বি সাকসেসফুল, উই আর ওয়েটিং ফর ইউ। এই টেন্ডেন্সিটা বজায় রাখতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্স। একদম সব মানে ওপেন করে দেওয়া যাবে না তাদের জন্য, যে এতটাও না যে তারা মনে করে যে না আমরা এসে গেছি, এটা করতে দেওয়া যাবে না। অ্যাট দ্য সেম টাইম তাদের হচ্ছে আবার মানে বম্বার্ড করে ফেলা যাবে না যে এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না, ওটা হচ্ছে না কেন, 16 বছর আবর্জনা 16 দিনে উঠায় ফেলবে, এই আশাটা তাদের করতে দেওয়া যাবে না। এটা একটা হেলদি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে, যাতে তারা তাদের নিজস্ব শক্তিটাকে তারা আরো ভালোভাবে গড়ে তুলতে পারে সামনের দিনের জন্য। থ্যাংক ইউ স্যার। যে প্রশ্ন করেছিলেন, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আসলে সাজেশনের জায়গা, যে আমরা কি মনে করছি। আমার কাছে যেটা মনে হয় যে ছাত্রদের এই ওভার দ্য লাস্ট 2 মান্থস যে ব্যাপারটা সবচেয়ে সংকটের জায়গা তৈরি হয়েছে, তারা দেশের মেইন স্ট্রিম রাজনীতিকে তারা শত্রু বানিয়ে ফেলছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি রাজনীতিবিদ হই, আমার কাজ হবে কত মানুষকে আমার ছাতার নিচে নিয়ে আসতে পারছি। রাজনীতিতে 2টা ধারা থাকে, একটা হলো আপনি কত মানুষকে আদারিং করে করে শত্রু বানাচ্ছেন, আর একটা হলো আপনি কত মানুষকে মোটিভেট করে নিজের ছাতার দিকে নিয়ে আসতে পারছেন। বাংলাদেশের যেটা সংকট এই মুহূর্তে, এই সংকটটা দূর করার জন্য আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কিনা, ফিরবে কিনা, এগুলো লম্বা ডিবেটের ব্যাপার। তো আমার কাছে যেটা মনে হয় ইমিডিয়েটলি এই গেটটা যদি বন্ধ করতে হয়, বাংলাদেশে আরেকটা প্রো বাংলাদেশি মধ্যমপন্থী একটা দলের দরকার। যারা বিএনপিকে ভোট দিল না, জামাতকে ভোট দিল না, তাদের তো ভোট দেওয়ার একটা জায়গাটা থাকতে হবে। এবং সেই জায়গাটা তৈরি করার যে দায়, এই দায়টা কিন্তু অন্য পলিটিক্যাল দলের না। এই দায়টা হলো যারা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে
রাজনীতিটাকে করতে চাচ্ছে গণ অভ্যুত্থানকে সেন্টারে রেখে। সেই কাজটা করার সময়ে তাদের অ্যাকোমোডেটিভ হতে হতো, কিন্তু আমার কাছে বারবার করে তাদের বিভিন্ন কার্যকলাপ দেখে মনে হয় তারা মনে করছে যে অন্য সবাইকে শত্রু বানিয়ে আমরাই একমাত্র ভালো, এই টেন্ডেন্সিতে চলে যাচ্ছে। এটা খুবই বাজে একটা জিনিস। এবং বাংলাদেশের মূলধারার রাজনীতি যেটা আছে সে জায়গায় ভালো মন্দ বিশ্লেষণ করতে গেলে অনেক সুযোগ আছে, কিন্তু ভালো যেগুলো আছে সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে অন্তত পক্ষে তাদেরকে নিয়ে একসাথে কিভাবে চলা যেত এইটার দিকে আমাদের বেশি ফোকাসটা রাখা উচিত ছিল। সেটা একদমই করা হচ্ছে না, এবং দিনকে দিন যত যাচ্ছে এই সম্ভাবনা তত নষ্ট হচ্ছে। এটা খুবই শঙ্কার একটা জায়গা। এজন্য আমি বলি রাজনীতি করতে হলে মেইন স্ট্রিম যারা রাজনীতি করছে তাদেরকে শত্রু বানিয়ে দেওয়া উচিত না। বর্তমান বাংলাদেশের জন্য আমি মনে করি একটা টেবিল, এই টেবিলটা 3টা পায়ের উপরে দাঁড়ায় আছে। একটা হলো সরকার, আরেকটা হলো রাজনৈতিক দল, আরেকটা হলো ছাত্র উইং যারা আছে। এই 3টা পায়ের কোনো একটা পায়া যদি একটু ছোট বড় হয় এই টেবিলটা কিন্তু একই সমতলে চলতে পারবে না। এই টেবিলটা যদি ঠিকমতো থাকতে পারতো তাহলে বাইরে থেকে, আমাদের দেশের বাইরে থেকে অন্য কোনো দেশ, আমি নাম না বলি, অন্য কোনো দেশ বললেই মানুষ বুঝতে পারবে কাকে মূলত আমি মিন করার চেষ্টা করছি। এবং আমাদের পতিত স্বৈরাচার যারা আছে, যাদেরকে আমি বলি যে পলাতক রেজিম, কারণ তারা তো বিদেশে গিয়েও নিজেরা আরামে বড় বড় মাছ খেয়ে দিল্লির বাতাসে ঘুমাচ্ছে, এবং তাদের নেতাকর্মী যাদের কোনো হদিস নাই তাদেরকে উস্কানি দিয়ে বলছে অমুক জায়গায় হরতাল করো। আজকেই হরতাল হওয়ার কথা ছিল। এবং এটা আমি বলি যে পৃথিবীতে এই জাতীয় কোনো রাজনৈতিক দল নাই যাদের সবাই পলাতক নেতাকর্মীরা আগেই বিদেশে বড় বড় প্যালেস বানিয়ে ফেলেছে, এবং তাদের যেসব কর্মী যারা জীবনের সংখ্যায় আছে তাদেরকে আবার রাস্তায় নামছে যাতে তারা আরো জনরোষের মুখে পড়ে। এই জন্যই বলে আওয়ামী লীগকে আসলে টেকনিক্যালি রাজনৈতিক দল বলাটা খুবই মুশকিল। শেখ হাসিনা আর যাই হোক না কেন উনি কোনো রাজনীতিবিদ ছিলেন না। রাজনীতিবিদ হলে নিজের দলের কর্মীদেরকে এইভাবে কেউ বিপদে ফেলে না। যাই হোক, তো সামনের দিনে আমাদের যে শঙ্কার জায়গাটা আছে, এই 3টা পায়া একসাথে রাখাটা জরুরি। এই জায়গায় রাজনৈতিক দলেরও একটা দায় আছে। তাদের মনস্তাত্ত্বিক দুনিয়াটাকে অন্তত পক্ষে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাথেও অ্যাকোমোডেট করা উচিত। একটা বড় রাজনৈতিক দলের কিন্তু অনেক ধরনের সংকট থাকে, একদম বৃদ্ধ মানুষ থেকে তরুণ মানুষের নানা ধরনের মনস্তাত্ত্বিক জায়গাটা থাকে। তাদের বোঝা উচিত সামনের দিনে 18 থেকে 35 বছর বয়সী মানুষেরা, এরা তো মূল ভোটার। এরা কিন্তু আগে এই বিগত 4টা বছরে 4টা টার্মে তারা কিন্তু ঠিকমতো ভোট দিতে পারে নাই। আমি 3টা টার্ম বলি না, আমি আরো একটা টার্মকে ইনক্লুড করেই বলি, কারণ ওইটা হয়েছে ব্যাপকভাবে সেনা নিয়ন্ত্রিত ইলেকশন। সো এই 4টা টার্মে যারা ভোট দিতে পারে না, এবার ভোটের মার্কেটটা ডিপেন্ড করবে 18 থেকে 35 বছর বয়সী মানুষের উপরে। এদের মনস্তাত্ত্বিক যে দুনিয়া, আপনারা তাত্ত্বিক আলাপ দিয়েও এদের কাছে পৌঁছাতে পারবেন না যদি না এদের মনস্তত্ত্বটাকে আপনি ধরতে পারেন। সো রাজনৈতিক দলগুলোরও উচিত এই জেনারেশন কিভাবে চিন্তা করে, কিভাবে ভাবে সেটা বুঝতে পারা। আমেরিকার অনেক বৃদ্ধ প্রেসিডেন্টকেও দেখি তার জেনজি জেনারেশনের হাই স্কুল গোয়িং বাচ্চারা কি ফিল করে ওইটার পর ভিত্তি করে তারা কন্টেন্ট বানায়। এটা বানাতে তারা বাধ্য হয়, কারণ এটাও কিন্তু জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, অ্যাটলিস্ট ভোটের রাজনীতিতে। সো রাজনৈতিক দলগুলোরও একটু অ্যাকোমোডেটিভ হওয়া উচিত, এবং আমাদের জায়গা থেকে রাজনীতিকে শত্রু বানায় দেওয়া উচিত না। 2 নম্বর যে কাজটা করা উচিত, যত ধরনের সংস্কারের আলাপ, এখন তো মনে হয় যে রাস্তায় যদি 10টা শব্দ শোনা হয় র্যান্ডমলি, 10টার ভিতরে 6টাই শোনা যায় সংস্কার হচ্ছে কিছু একটা। কিন্তু এই সংস্কারটা তখনই সংস্কার হবে, ইকোনমিটাকে ঠিক রাখতে হবে। 2026 সাল থেকে কিন্তু আমাদের অনেক লোন পেমেন্ট যেটা সেটা শুরু হয়ে যাবে। এলডিসি থেকে উত্তোলন হয়ে গেলে অনেক কোটার সুবিধা যেটা ছিল সেটা আমরা পাবো না। এবং শেখ হাসিনা তো ইকোনমিটাকে ধ্বংস করে ফেলেছে। কিন্তু এই যে শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছে, এইটা কিন্তু আমার গ্রামে নদীর পারে যে মানুষটা বিকেল বেলায় সারাদিন কৃষি কাজ করে নিয়ে বাদাম খাচ্ছে কয়েকজনের সাথে বসে, গ্রামের একজন মানুষ, তারা কিন্তু এটা বুঝে না। তারা বুঝে যে তারা এখন কত টাকা দিয়ে চাল কিনছে। সো তাদেরকে খুশি রাখার জন্য আমাদের অর্থনীতিটাকে রিবিল্ড করতে হবে। এটা আমি জানি না যে কোন প্রক্রিয়ায়, কিন্তু এইটার পর ফোকাসটা রাখতে হবে। এবং এই জায়গায় আবেগের যে আমাদের খুবই বেশি বাস্তবতা নির্ভর হওয়া উচিত। এবং আরেকটা যেটা জিনিস আমি খুব সিরিয়াসলি মনে করি, বাংলাদেশে অনেক কিছু রাতারাতি চেঞ্জ হবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু যে কাজটা করা দরকার, আমাদের মতো জেনারেশনের যারা আছে, আমাদের যে দাবি দেওয়াটা তোলা উচিত, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। বাংলাদেশে এই, আমি অনেক বইপত্র পড়েছি, আমি এটা দাবি করি না, কিন্তু আমার সাধ্যের ভেতরে আমি টুকটাক পড়ার চেষ্টা করি। বাংলাদেশে 71-এর পর থেকেই বুদ্ধিজীবীতা যারা করে বেড়ায় তাদের প্রধান কাজটাই হলো এই সংস্কার, এই সংস্কার, এই সংস্কার, এই যে করছে আলটিমেটলি কোনো কিছু হয়নি। আমার কাছে মনে হয় টার্গেটটাকে আমি একটু ন্যারো ডাউন করে ফেলতে চাই। বাংলাদেশে এখন কেউ যদি বলে আমি কি চাই, আমি স্রেফ কয়েকটা প্রতিষ্ঠান দ্বারাকে এটা আমি দেখতে চাই। আমার মনে হয় প্রতিষ্ঠানগুলো, যেমন নির্বাচন কমিশন যদি একটা প্রতিষ্ঠান হয়, এই প্রতিষ্ঠান দাঁড়ানো মানে আমি কিছু স্ট্রাকচারাল প্রতিষ্ঠান বা কিছু পদের কথা বলছি না। কারণ বাংলাদেশে যেটা আছে, আমি মনে করি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই
ইনস্টিটিউশন দাঁড়ানোর জন্য যে ধরনের মেকানিজম দরকার, বাংলাদেশে যদি ইলেকশন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এইগুলা যদি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, বাংলাদেশকে মোটামুটি ঢেলে সাজানোর জন্য যথেষ্ট। যে দুর্নীতি দমন কমিশন এতটাই স্বাধীন এবং সক্রিয় হওয়া উচিত, ওই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যদি দুর্নীতির প্রমাণ করার তাদের দরকার হয় তারা সেটা স্বাধীনভাবে করতে পারবে। ইলেকশন কমিশন এতটাই শক্তিশালী হবে যে সরকারি দল যারা আছে একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি তারা হস্তক্ষেপ করতে চায় তারা এটা বাধা দিবে। এবং মানবাধিকার কমিশন যে জায়গাতেই লঙ্ঘিত হবে তারা এটা করতে পারবে। এইটা যদি মোটামুটি ভাবে করতে পারে বাংলাদেশটা অনেকটা এগিয়ে যাবে। আর যে জিনিসটা দরকার কয়েকটা জায়গায় মানে সংস্কারের এই ধোয়া না, শুধু সার্ভিস ওরিয়েন্টেড করা উচিত। বাংলাদেশে ওভার দ্য ইয়ার্স যেটা করা হয়েছে সেই অভ্যাস থেকে কামব্যাক করাটা খুবই জটিল। পুলিশ মনে করে সে লর্ড, সচিব সে মনে করে আমিই বাংলাদেশ। এই জায়গা থেকে তাদেরকে যে সার্ভিস ওরিয়েন্টেড করা এইটা একটা হিউজ রেজিমেন্টাল ব্যাপার। কিন্তু এই জায়গাটা যেটা করা উচিত বাংলাদেশের স্ট্রাকচারের সাথে তারা যে ধরনের এক্সট্রা প্রিভিলেজ, আমি বোধ করি সেটা প্রিভিলেজ না, বলা উচিত যে অন্যায়ভাবে নেওয়া যেসব সুবিধা তারা ভোগ করত সেই জায়গার ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্সটা নিয়ে আসার যে কঠিনতম একটা কাজ, সেটা কোনো দলীয় সরকার আসার আগে কারেক্টলি হি পয়েন্টেড আউট যে ইন্টারিম গভর্নমেন্ট এটা করতে পারে। কারণ তার তো মানুষকে খুশি করার দরকার নাই, যারা অপরাধ করছে তাদেরকেও কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের কিছু কিছু ক্ষেত্রে খুশি করার দরকার হয়, কিন্তু এই সরকারের ওই দায়টা নাই। আমার কাছে মনে হয় যে সামনের দিনে ছাত্রদের যেটা করা উচিত যে ওই এজ ওল্ড ট্রেডিশনের এই ওয়াজে গিয়ে একটু কথা বলতে হবে, আবার গিয়ে বিজনেস গ্রুপের সাথে গোপনে গোপনে বসতে হবে, আবার মানুষকে খুশি করার জন্য বা কোনো হেডলাইন হওয়ার জন্য নানা কাজ করতে হবে। এই জায়গাগুলো বাদ দিয়ে এই কয়েকটা জেনুইন প্রবলেম নিয়ে কথা বলা, এই কয়েকটা জেনুইন প্রবলেমে মানুষকে কতটা অ্যাকোমোডেট করা যাচ্ছে সেই ব্যাপারটা ভাবা, এবং সব ক্ষেত্রেই শত্রু 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 খুঁজে না বের করে কোন কোন জায়গায় আমরা একমত হতে পারি সেই একমতের পর জায়গায় ভিত্তি করে একটা ছাতার নিচে বাংলাদেশকে নিয়ে আসা, শুধু আমাদের জেনারেশনকে না, আমাদের যারা মুরব্বী আছে তাদেরকে রিকোয়েস্ট করে তাদের অভিজ্ঞতাটাকে কাজে লাগানো, আমাদের পরে যারা আসবে তাদেরকে মোটিভেট করে একটা ভালো বাংলাদেশের স্বপ্ন দেখানো। আমার কাছে মনে হয় এই জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্সটা রক্ষা করার জন্য ওয়াচডগের ভূমিকাটা খুব সিরিয়াসলি পালন করা উচিত। মোটা দাগে এই কয়েকটা কাজ যদি করা যায়, যে অবস্থায় আছে রাতারাতি অনেক কিছু পরিবর্তন না হলেও ওভার দ্য ইয়ার্স একটা ভালো বাংলাদেশ আমরা পাবো, এবং সামনের দিনে যত আগাবে শেখ হাসিনার বাংলাদেশের চেয়ে একটা ভালো বাংলাদেশ আমরা পাবোই, এই বিশ্বাস আমি দৃঢ়ভাবে করি। ধন্যবাদ। শেখ হাসিনার বাংলাদেশের থেকে আমরা একটা ভালো বাংলাদেশ পাবো এটুকুতে আমার পার্সোনালি কোনোই সন্দেহ নাই, বাট দ্যাট ইজ আ ভেরি লো বার। শেখ হাসিনার বাংলাদেশের থেকে ভালো বাংলাদেশ তো মানে এটা তো খুবই নিচু এক, মানে এইটাও যদি আমাদের না পাই তাহলে পরে তো খুবই দুঃখ লাগবে। কিন্তু আই থিঙ্ক উই ক্যান ডু বেটার। অ্যান্ড তোমাদের কথা শুনে মনে হয় এরকম যে আসলে যে দেয়ার আর অ্যাকচুয়ালি সিরিয়াস থিঙ্কিং গোয়িং অন, অ্যান্ড সো ইউ নো সো দেয়ার আর রিজনস টু বি হোপফুল। সো সেই আশার আলোকেই শেষ করছি। কথা বলার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।